হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সুস্থ আছো, ভালো আছো সবাই? সমস্যা সবারই থাকতে পারে, আমারও ছিল। তাই বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। কম বেশি সবাই হয়তো জানো আমার সমস্যার কথা। তো আজকে কয়েকদিন পরে চলে এলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের এই রেসিপি ভিডিওটা তোমরা দেখতে শুরু করো। লাইক দিতে কেউ ভুল করো না। তো চলো তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা শসা দিয়ে চিংড়ি মাছ। বন্ধুরা, শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য দেখো আমি এখানে শসা নিয়ে নিলাম। এখানে 2 কেজি শসা আছে, তার থেকে একটা শসা আমি কেটে খেয়ে এই অর্ধেকটা শসা বাকি ছিল। আর শসাগুলো এখন আমি কেটে নিলাম। আর কেটে দেখো এখানে শসাগুলোকে ধুয়ে রাখছি। আর হচ্ছে এই যে নিলাম চিংড়ি মাছ। আজকে আমি শসা দিয়ে এই বাগদা চিংড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করব। বন্ধুরা, চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। সবাই কিন্তু কম বেশি এই রান্না করতে আমরা পারি। তো দেখো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে আমি ব্রেস্তা করে তুলে রাখবো, তাই এভাবে গোল গোল করে দিলাম। এই লাউ শসা এই ধরনের তরকারিতে ব্রেস্তা করে দিলে এর একটা সুন্দর ফ্লেভার আসে। আর হচ্ছে খেতেও দুর্দান্ত মজার হয়। এই ব্রেস্তা দিয়ে সামান্য একটু ভাজা জিরা দিয়ে বেটে দিলে তরকারিটা নামানোর আগে যখন তরকারিটা 50% সিদ্ধ হয়ে যায় বা নামানোর কিছুক্ষণ আগে দিলেও হয়। দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার আসলে তারপরে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিলাম। খুব বেশি লালচে করে ভাজা লাগে না এই পেঁয়াজটা। লালচে করে ভাজলে তরকারির কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। তো এরপরে আবারও আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাও আমি ভেজে সুন্দর একটা কালার আসলে তারপরে এখানে বাকি কি লাগবে সেগুলো আমি দিয়ে দেব। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। যাই হোক, যেহেতু বাগদা চিংড়ি দিয়ে রান্না করছি তাই হচ্ছে একটু জিরা বাটা একটু রসুন বাটা দিলাম। আমি কিন্তু সব তরকারিতে মশলা খুব বেশি ব্যবহার করি না। এখানে দেখতে পেলে আমি সামান্যই কিন্তু জিরা আর রসুন বাটা দিলাম। এই তরকারিতে খুব বেশি রসুন দিলে রসুনের একটা আলাদা স্ট্রং গন্ধ হয়ে যাবে, তাই কিন্তু সামান্যই রসুন দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে আবারও আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তো আমি এই কয়দিন ভিডিও দিতে কেন পারি নাই তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি। বন্ধুরা দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদও দিয়ে দিব। তো আমার সবচেয়ে ছোট যে বোনটা, আমরা 3 বোন, ছোট বোনের ছেলেটা ঢাকার মগদা মেডিকেল থেকে ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি পাশ করছিল। তারপরে ইন্টার্নি শেষের প্রায় মনে হয় খুব সম্ভব 2 মাস বাকি আছে। আর তারপরে কিন্তু ইন্টার্নিও শেষ হয়ে যেত। তো বেশ কিছুদিন ধরে 2 বছরের একটু বেশি হবে আমার ছোটো বোনের ছেলেটা কিডনি সমস্যায় ভুগছিল। আর হচ্ছে কিডনি কিন্তু ট্রান্সফারও করা হয়েছিল। আমার ছোটো বোনের মেয়েটা কিডনি দিছিল। তো ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। তারপরে 2 বছর আগে ছোটো বোনের একটা মেয়ে একটা ছেলে, ওর বোন ওকে কিডনি দিছিল। পরও কেন জানি না আমার ছোটো বোনের ছেলেটা সুস্থই হচ্ছিল না।
বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকতো। তো তারপরেও কিন্তু কোনো রকম পড়াশোনা কোনো কিছু বাদ দেয়নি। এই শারীরিক অসুস্থতা নিয়েই কিন্তু সে ডিউটি করত। তারপর একটা টিউশনিও করত। তো আমার বোনের ছেলেটা শেষ পর্যায়ে খাওয়া দাওয়া প্রায় টোটালি বন্ধ হয়ে গেছিল। পরে একদিন হঠাৎ করে একেবারে শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন তাকে 9 তারিখে 8 তারিখে, খুব সম্ভব 8 তারিখে দুপুরের দিকে সে একেবারে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে তাকে ঢাকার একটি হাসপাতালে, যে হাসপাতালে তার কিডনি অপারেশন সার্জারি করা হয়েছিল, সেই হাসপাতালের আইসিইউতে প্রথমে ভর্তি করা হয়। তারপরে সেখান থেকে তাকে অবস্থা গুরুতর আরও খারাপ হয়ে যায়। তখন তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে 9 তারিখে মারা যায়। তো আমার ছোটো বোনের ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়। এখনও সে কিন্তু বিয়ে শাদী কিছুই করেনি। তো তোমরা বুঝতে পারছো মানসিক অবস্থা একদমই ভালো না, যার কারণে ভিডিও দিতে পারি নাই, তোমাদের কাউকে সাপোর্ট করতে পারি নাই। হয়তো কেউ জানো কেউ জানো না, তাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু বলে দিলাম। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা কিন্তু সবাই জানতে পারবে। বন্ধুরা, আমার আজকের রান্নার বিষয়ে তেমন কিছু কথা বলতে পারলাম না, তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের কাছে বললাম। আমার আজকের এই রান্নাটা প্রায় কমপ্লিট। আর এই যে দেখো, রান্নাটার এই পর্যায়ে এসে আমি সেই পেঁয়াজের বেরেস্তা আর সামান্য ভাজা জিরা দিয়ে তরকারিতে এই যে দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এটা দিলে তরকারিটা খেতে ভীষণ মজার হয়। আর দেখতেও দেখো, শসা আর চিংড়ি মাছের তরকারিটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, আমি কিন্তু এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো কাঁচা শসা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, এটা দিলে কিন্তু স্বাদটার ব্যালেন্স হবে, সুন্দর একটা খেতে ভালো লাগবে। তাই একটু সামান্য চিনি দিয়ে দেবে তোমরা যদি এভাবে রান্না করে খাও। আমি কিন্তু যখনই শসা সিজনে বড় শসাও খাই, এরকম ছোট শসাও খাই। এই শসা তরকারিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খুব মজার হয়। হয়ে গেল আমার রান্নাটা। এখন ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। পরবর্তীতে এসে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর শসা চিংড়ি মাছের এই তরকারিটা। তো এরপরে দেখো পরিবেশন করে চলে আসলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও কোনো দিন চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।